This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. अरे कम दे किंतु खाटी दे MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত গোটা দেশ বলছে অবিলম্বে একটা সার্জিক্যাল স্ট্রাইক দরকার, অবিলম্বে বেয়াদব পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়া দরকার। আর এরই মধ্যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বড় সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। তিনি বলছেন কিছুক্ষণ পরেই যোগ্য জবাব দেওয়া হবে। ভারত কাউকে ভয় পায় না, এমন জবাব দেওয়া হবে গোটা বিশ্ব দেখবে। বড় খবর, দেশের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন কিছুক্ষণ পরেই পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হবে। ভারত কাউকে ভয় পায় না, গোটা বিশ্ব দেখবে। কড়া বার্তা দিয়েছেন রাজনাথ সিং। এই বার্তা কতটা অর্থবহ? রক্তিম রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের সহকর্মী রক্তিম, কতটা অর্থবহ? সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, যখন পুলওয়ামার পর সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল তখনও কিন্তু এরকম এত বড় বার্তা দেয়নি, কোন প্রতিরক্ষা মন্ত্রীকে এত বড় বার্তা দেয়নি। এবার কিন্তু এই ঘটনার পর, অর্থাৎ পেহেলগাঁওয়ের ঘটনার পর কিন্তু যেই অ্যাটাকের মোডে কথা বলছেন প্রতিরক্ষা মন্ত্রী, যে এমন আমরা যেই জবাবটা দেব যেটা গোটা বিশ্ব দেখবে। তুমি অ্যাটাকের কথা বলছিলে, প্রতিরক্ষা মন্ত্রী কি বলেছেন শোনাই একবার, শুনলে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। শুনুন। हमारी जीरो टॉलरेंस की पॉलिसी है। भारत का एक एक नागरिक इस कायरतापूर्ण हरकत के खिलाफ एकजुट है। मैं इस मंच से देशवासियों को आश्वस्त करता हूं, घटना के मद्देनजर भारत सरकार वो हर कदम उठाएगी जो जरूरी और उपयुक्त होगा। हम उन तक भी पहुंचेंगे जिन्होंने पर्दे के पीछे बैठकर हिंदुस्तान की सरजमी पर ऐसी नापाक हरकतों की साजिशें रची हैं। ऐसे किसी भी आतंकी गतिविधियों से किसी भी सूरत में डराया नहीं जा सकता। ऐसी हरकतों का जिम्मेदार और इसके जिम्मेदार लोगों को आने वाले कुछ ही समय में जोरदार तरीके से नजर आएगा। मैं देशवासियों को आश्वस्त करना चाहता हूं। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, শুভজিৎ রয়েছে। কর্নেল চৌধুরী, দীর্ঘদিন আপনি চাকরি করেছেন। হ্যাঁ, অনেক কিছু হয়তো বলা যায় না, পাবলিকলি আপনি বলতে পারবেন না, কিন্তু প্রতিরক্ষা মন্ত্রক থেকে বিভিন্ন সময় আপনাদের কাছে বিভিন্ন বার্তা তো এসেছে। আজকে একটু জানতে চাইবো প্রতিরক্ষা মন্ত্রীর এই কড়া বিবৃতির পর কি অনুমান করছেন? দেখুন, নিশ্চিতভাবে কোনো আঘাত হলে প্রত্যাঘাত তো উচিত করা, কিন্তু আমার একটাই কথা, এই কথাগুলো শুনতে খুবই ভালো লাগে, কিন্তু এই ভারতের রিঅ্যাক্টিভ স্টান্স কেন? ভারত 140 কোটি দেশ, মিলিটারিলি উই আর দ্য মোস্ট পাওয়ারফুল ইন দ্য হোল ওয়ার্ল্ড। আমেরিকা, চীন, তারপরেই আমাদের ভারতবর্ষ আছে। সেইখান থেকে বাংলাদেশ অথবা পাকিস্তানের মতো একটা ক্ষুদ্র দেশ বারবার আমাদের দিকে এইভাবে আঘাত করবে, সেই প্রত্যাঘাতের জন্য আমাদের এগিয়ে আসতে হবে। এই জিনিসটা আমার মনে হয় শেষ হতে হবে। আমি বারবার বলি যে আরশোলার যে মাদার ককরোচ, মানে মা আরশোলাকে মারতে হবে। মা আর যেগুলো ভারতবর্ষে ঢুকে আঘাত করছে, টু ব্লিড ইন্ডিয়া বাই 1000 কাটস, এটা পাকিস্তানের ডক্টরিন। এই ডক্টরিনে আমরা যদি মানতে চাই তো এই মানে কস্ট এফেক্টিভ ভাবে আমরা সামরিক বাহিনীকে ছোট করব, অস্ত্রশস্ত্র কিনবো না, এইটাতে হবে না। মাদার ককরোচ হচ্ছে চিফ অফ আর্মি স্টাফ, পাকিস্তান আর্মির জেনারেল আসিম মুনির। ওকে গতকালও দেখিয়েছি কর্নেল চৌধুরী, গতকালও পাক সেনা প্রধানের একটা বক্তব্য আমরা শুনিয়েছিলাম। তিনি বোধহয় রীতিমতো উস্কানি দিয়েছেন। জানি না ওই ঘটনার সঙ্গে এর কোনো যোগসূত্র আছে কিনা। অন্ততপক্ষে এটা পরিষ্কার যে এবার পাকিস্তান খুব একটা স্বস্তিতে নেই। দেখুন, স্বস্তিতে না থাকাই উচিত। আমরা তো আগে দেখেছিলাম যে বালুচে যাওয়া হচ্ছে, পাখতুন প্রভিন্সে যাওয়া হচ্ছে, এবং ওদের সিন্ধ এবং পাঞ্জাব যে প্রভিন্স, প্রত্যেকটা অশান্তি। কিন্তু পাকিস্তানের সামরিক বাহিনীকে বেঁচে থাকতে হলে এক্সিস্টেন্স অফ পাকিস্তান আর্মি ডিপেন্ডস অন কাশ্মীর। এইটা আমাদের প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে। অ্যাব্রোগেশন অফ 370 মানে যে কাশ্মীর একদম ঠান্ডা হয়ে গেল, টেররিস্ট আসবে না, কারোর হাতে রিমোট আছে, কোনো সন্ত্রাসবাদী ঢুকবে না, আতঙ্ক কোনো হামলা হবে না, সেটা ভুল। প্রত্যেক বছরে বারবার হচ্ছে, কিন্তু আমরা দেশবাসীকে বলছি কি কাশ্মীর ঠান্ডা হয়ে গেছে, আমাদের হাতে আতঙ্ক নেই, সন্ত্রাসবাদী নেই, এবং মানুষ, সাধারণ মানুষ পরিবার নিয়ে ঘুরতে চলে যাচ্ছে।
আমরা রেজাল্ট দেখলাম কি 26টা সাধারণ প্রাণ চলে গেল। এর দায়িত্বটা কে নেবে? আমরা প্রত্যাঘাত করব। ভারত বিরাট দেশ, 140 কোটি দেশ, প্রত্যাঘাত করবে। আমাদের রক্ত ফুটছে, কেন্দ্রকে এটার অ্যাকশন নিতে হবে। কিন্তু 26 জনের যে পরিবার নষ্ট হয়ে গেল সেটা কি আর কেউ ফেরত দিতে পারবে? এটা তো পারবে না। কোথায় ইন্টেলিজেন্স ফেলিওর হলো, কোথায় সিকিউরিটি আর্কিটেকচার নষ্ট হয়ে গেল, এর জবাব ভারতবর্ষ চায়। তার সঙ্গে নিশ্চিতভাবে প্রত্যাঘাতও চায়, কথায় নয়, অ্যাকশন চাই। অসংখ্য ধন্যবাদ কর্নেল চৌধুরী, অসংখ্য ধন্যবাদ। আমরা জানি না এরপরে কি 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 পদক্ষেপ নিতে চলেছে ভারত, তবে ইতিমধ্যে সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে প্রতিরক্ষা দপ্তরকে তারা প্রস্তুত আছে, যে কোনো পরিস্থিতির জন্য সেনাবাহিনী প্রস্তুত। ডিটেইল নেব, সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সায়ন্ত। একদমই, দেখো সেনাকে কিন্তু সব দিক থেকে প্রস্তুত থাকতে বলা হয়েছে, বিশেষ করে নর্দার্ন কমান্ডকে, কারণ নর্দার্ন কমান্ড এবং সাউদার্ন কমান্ড সব থেকে ইম্পর্টেন্ট। একই সঙ্গে ইস্টার্ন কমান্ডকে কিন্তু ব্যাকআপ হিসাবে তৈরি থাকতে বলা হয়েছে, যেটা সূত্রের খবর, প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে। স্বাভাবিকভাবেই প্রতিরক্ষা মন্ত্রীর কিন্তু যে বার্তা দিয়েছেন যে কাউকে রেয়াত করা হবে না এবং জবাব দেওয়া হবে কিছুক্ষণের মধ্যে, সেই বার্তা পাওয়ার পরে কিন্তু প্রত্যেকটা কমান্ডে যারা কমান্ডিং অফিসার আছে তারা কিন্তু নিজেদের মধ্যে বৈঠক করতে শুরু করেছেন এবং কিভাবে নিজেদেরকে প্রস্তুত রাখা যায় তারও প্রস্তুতি নিতে শুরু করেছে বলে সূত্রের খবর। তবে একটা বিষয় তোমাকে জানিয়ে রাখি যে নর্দার্ন কমান্ড তারা কিন্তু গতকাল ঘটনার পরই কিন্তু নিজেদেরকে প্রস্তুত রেখেছে, অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রীর কাছ থেকে বার্তা পাওয়ার আগেই কিন্তু তারা নিজেদের প্রস্তুত করেছে। এমনকি হিমাচল এবং লাদাখের যে ফ্রন্টিয়ার আছে তারাও কিন্তু নিজেদেরকে আগাম প্রস্তুত রেখেছে যে কোনো সময় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বার্তা আসবে এবং পাল্টা যাতে প্রত্যাঘাত করা যায় সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা এগিয়ে যাবে। দেখো সার্জিক্যাল স্ট্রাইক যখন হয়েছিল তখন কিন্তু পাকিস্তান কেঁপে গিয়েছিল, কারণ তারা বুঝতে পারার আগে কিন্তু ভারতবর্ষ প্রত্যাঘাত করেছিল। তাই তারাও যে দেশের প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলেছেন আর কিছুক্ষণের মধ্যে যোগ্য জবাব দেওয়া হবে, ভারত কাউকে ভয় পায় না, গোটা পৃথিবী দেখবে। কড়া বার্তার ইতিমধ্যেই কিন্তু পাকিস্তান বোধহয় কাঁপতে শুরু করে দিয়েছে। তাদের সেনাবাহিনী, তাদের যে বায়ুসেনা রয়েছে তাদেরকে অ্যালার্ট করা হয়েছে সায়ন্ত, ইতিমধ্যেই কম্পন শুরু হয়ে গেছে পাকিস্তানের। একদমই, দেখো যেটা তাদের এরিয়াল যে বায়ুসেনার বিমান, যেটা মূলত তাদের আকাশপথে কোন বিমান ঢুকছে বা মিসাইল ঢুকছে কিনা সেটা যেটা দেখে, সেই বিমান কিন্তু ইতিমধ্যেই পাকিস্তানে এরোস্পেসে ঘুরছে, তারা নজরদারি চালাচ্ছে। কিন্তু পাকিস্তান জানে যে খুব ভালো করে যে সার্জিক্যাল স্ট্রাইকের সময় কিন্তু তারা এই ধরনের নজরদারি চালাচ্ছিল, তার মধ্যেই সার্জিক্যাল স্ট্রাইক হয়ে গিয়েছিল এবং তাতে পাকিস্তান কেঁপে গিয়েছিল। এই অবস্থায় ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক যখন এই বার্তা দিচ্ছেন যে কিছুক্ষণের মধ্যে জবাব দেওয়া হবে, কাউকে রিঅ্যাক্ট করা হবে না, স্বাভাবিক মানে তারা কিন্তু থরহরি কম্প অবস্থা, যে কোনো সময় হামলার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে ভারতবর্ষ, বিশেষ করে নর্দার্ন কমান্ড এবং সাউদার্ন কমান্ড। এই দুটো কমান্ডে কিন্তু বিশেষভাবে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই কারণে যাবতীয় যে প্রতিরক্ষামূলক ব্যবস্থা সেটাও রাখার জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাকিস্তান তো কাঁপবেই, পাকিস্তানের হাঁটু কাঁপা শুরু হয়ে গেছে। এদেশের প্রতিরক্ষা মন্ত্রী ইতিমধ্যেই কড়া বিবৃতি দিয়েছেন, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হবে, গোটা পৃথিবী দেখবে। ঠিক কি বলেছেন রাজনাথ সিং, শোনাই আরেকবার। टेररिज्म के खिलाफ हमारी जीरो टॉलरेंस की पॉलिसी है। भारत का एक एक नागरिक इस कायरतापूर्ण हरकत के खिलाफ एकजुट है। मैं इस मंच से देशवासियों को आश्वस्त करता हूं, घटना के मद्देनजर भारत सरकार वो हर कदम उठाएगी जो जरूरी और उपयुक्त होगा। हम उन तक भी पहुंचेंगे जिन्होंने पर्दे के पीछे बैठकर हिंदुस्तान की सरजमी पर ऐसी नापाक हरकतों की साजिशें रची हैं। ऐसे किसी भी आतंकी गतिविधियों से किसी भी सूरत में डराया नहीं जा सकता। ऐसी हरकतों का जिम्मेदार और इसके जिम्मेदार लोगों को आने वाले कुछ ही समय में जोरदार तरीके से नजर आएगा। मैं देशवासियों को आश्वस्त करना चाहता हूं। রক্তিম আমাদের সহকর্মী একটু আগে যে কথা বলছিল, এর আগে কিন্তু কোনো প্রতিরক্ষা মন্ত্রীকে বা প্রতিরক্ষা দপ্তরকে দেখিনি সার্জিক্যাল স্ট্রাইকের আগে এইরকম কোনো বার্তা দিতে। রাজনাথ সিং কড়া বার্তা দিয়েছেন, প্রত্যেকেই প্রহর গুনতে শুরু করে দিয়েছে, 1 2 3 4 ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে। কিন্তু কিভাবে গতকাল হামলা হয়েছিল, কোন পথে জঙ্গিরা পালিয়ে গেছিল, গ্রাউন্ড জিরো থেকে টিভি9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। इस तरीके का हमला जो है वो नहीं होना चाहिए था और तस्वीरों में देखिए एक वक्त ये पूरी तरीके से गुलजार हुआ करता था, लेकिन अब यहाँ पे आप देख सकते हैं कि यहाँ पे होटल जो है वो पूरी तरीके से बंद है। यहाँ पे लगातार जो
लोग हैं वो एक मत में पूरी तरीके से आवाज़ निकली है। और यहाँ जिस जगह पे मैं मौजूद हूँ ये पहलगाम का इलाका है। ये सामने अगर आप देखें कि ये पूरी तरीके से पहलगाम की पहाड़ियाँ हैं, यहाँ लोग घूमने आया करते थे। यहाँ पे जो लोग हैं हर दिन यहाँ पे बुकिंग होती थी, लेकिन कल जिस तरीके से आतंकियों की तरफ से कायराना हरकत की गई उसके बाद पूरा देश गुस्से में है। पूरी तरीके से लगातार सुरक्षा बलों की तरफ से भी सर्च एंड कॉम्बिंग ऑपरेशन चलाया जा रहा है। जो हेलीज है उनको प्रेसिंग किया गया है, ड्रोन के जरिए पूरी तरीके से इलाके पे निगरानी रखी जा रही है ताकि ये आतंकी यहाँ से बच ना सके। कैमरा पर्सन अनुदीप शर्मा के साथ अंकित भट्ट, TV9 भारतवर्ष के लिए। कश्मीर घाटी के पहलगाम इलाके में हुए आतंकी हमले को लेकर TV9 भारतवर्ष लगातार भारतवर्ष को सटीक और सबसे पहले जानकारी देता आ रहा है। इस समय TV9 भारतवर्ष पहुंचा है ठीक उसी जगह पर जहां तक हमें कई किलोमीटर पहले गाड़ी से, उसके बाद अब पैदल ही आगे बढ़ना पड़ रहा है। यहाँ देख सकते हैं ये केबल यहाँ पर चेयर्स के लिए भी बिछा हुआ है जो ऊपर तक सैलानी को ले जाता है। लेकिन अमूमन ये रास्ता है, इस तरफ मेरे कैमरा पर्सन दिखाएं, ये रास्ता है जहाँ से जो सैलानी है वो ऊपर जाकर ठीक उसी पिकनिक स्पॉट पर बाइसरन का ये इलाका है और आगे वो पिकनिक स्पॉट है जहाँ पर आतंकियों ने सैलानियों को सॉफ्ट टारगेट बनाया और अंधाधुंध उन पर फायरिंग की। इस हमले में 26 लोगों की जान चली गई, कई घायल है। ये देख सकते हैं पूरा जंगल का इलाका है, टफ टेरेन है। यहाँ पर रेस्क्यू पहुंचना और इवैक्यूएशन करना बहुत ही चुनौती भरा है क्योंकि हाई ऑल्टीट्यूड का और जंगल का इलाका है। देश के गृह मंत्री यहाँ तक चॉपर से आए, यहाँ जायजा लिया पूरे इलाके का और आगे जो पिकनिक स्पॉट है जहाँ पर ये वारदात अंजाम दी वहाँ तक वो गए और इस पूरे इलाके में चॉपर से ही लगातार कॉम्बिंग ऑपरेशन किया जा रहा है। इस तरफ मुर्तजा थोड़ा कैमरा घुमाते हुए आपको दिखाएं, ये है पहलगाम का मेन टाउन और वहाँ से आते हुए कई किलोमीटर की दूरी पर जो है यहाँ हम पहुँचे हैं। अब लगातार पैदल ही आगे बढ़ रहे हैं। ठीक तस्वीरें यहाँ से आपको अंदाजा लग रहा होगा कि आतंकियों ने किस तरह का इलाका और कहां पर पर्यटकों को सॉफ्ट टारगेट बनाया। कैमरा पर्सन सैयद मुर्तजा के साथ इरफान कुरैशी, TV9 भारतवर्ष, बाइसरन वैली, पहलगाम। গোটা দেশ বলছে পাকিস্তানকে যোগ্য জবাব দিতে হবে। প্রতিরক্ষা মন্ত্রী বলে দিয়েছেন আর মাত্র কিছুক্ষণের মধ্যেই, কিছু সময়ের মধ্যেই পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হবে। অন্যদিকে গোটা উপত্যকা জুড়ে এই মুহূর্তে কার্যত চিরুনি তল্লাশি চলছে। দেখুন প্রতিবেদন। আকাশে সেনা হেলিকপ্টার এবং অন্যদিকে মাটিতে এই মুহূর্তে সিআরপিএফ, কাশ্মীর পুলিশ এবং সেনার চিরুনি তল্লাশি চলছে। উদ্দেশ্য একটাই, যেন তেন প্রকারেণ ওই 4 হত্যাকারীকে খুঁজে বের করা। গোটা পেহেলগাঁও সংলগ্ন গোটা এলাকা, অনন্তনাগ জেলার বিভিন্ন এলাকায় যেখানে যেখানে এই হত্যাকারীরা কোনোভাবে আশ্রয় নিয়ে থাকতে পারে সেই সমস্ত জায়গায় চিরুনি তল্লাশি চলছে। গত 24 ঘন্টা ধরে সেই চিরুনি তল্লাশি চলছে। তার কারণ গোয়েন্দারা মনে করছেন যে 2 প্রাক্তন নাগরিক সরাসরিভাবে এই গণহত্যার সঙ্গে যুক্ত, তারা কিন্তু কোনোভাবে সীমান্ত পেরিয়েও পারে যেতে পারেনি। তারা এখানেই তাদের যে সংগঠনের যারা বিভিন্ন স্লিপার সেল রয়েছে, যারা লজিস্টিক সাপোর্ট দিচ্ছে, যারা সিম্প্যাথাইজার, তাদের কোনোভাবে তাদের কাছে আশ্রয় নিয়ে রয়েছে এবং সেই আশ্রয় থেকে তাদের খুঁজে বের করা এবং তাদের সিম্প্যাথাইজারদের চিহ্নিত করা এই মুহূর্তে সবথেকে বড় কাজ। কারণ এই ধরনের ঘটনা ঘটানোর পর তাদের নিকেশ করা ছাড়া আর কোনো ধরনের উদ্দেশ্য, কোনো ধরনের কাজ কিন্তু এই মুহূর্তে সামনে নেই ভারতীয় সেনার এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখেই এই মুহূর্তে গোটা উপত্যকা জুড়ে এই তল্লাশি চালানো হচ্ছে। আজকে শ্রীনগরে নামার পরই গোটা এলাকা মনে হলো কার্যত দুর্গে পরিণত হয়েছে। মোড়ে মোড়ে সেনা জওয়ানরা রয়েছেন, সিআরপিএফ এর আর্মার্ড কার দড়িয়ে রয়েছে, টহল দিচ্ছেন সেনা জওয়ানরা। কারণ মনে করা হচ্ছে আরেকটা সম্ভাবনার কথাও, কারণ এই গণহত্যার ঘটনা ঘটিয়ে কোথাও কি গোটা দেশের নজর একদিকে ঘুরিয়ে আরও বড় কোনো নাশকতার পরিকল্পনা করছে এই ধরনের জঙ্গি সংগঠনগুলো, বা পাকিস্তানে বসে আরও কোনো বড় নাশকতার পরিকল্পনা করা হচ্ছে, সেই আশঙ্কাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবং সেই কারণে শ্রীনগর থেকে পেহেলগাঁও যাওয়ার এই যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের প্রত্যেকটা জায়গায় কিন্তু সেনা এবং সিআরপিএফের কঠোর প্রহরা রয়েছে।
কারণ একদিকে যেমন চিরুনি তল্লাশি চলছে কোনোভাবে যাতে এই চার আততায়ী বেরিয়ে না যেতে পারে, পালিয়ে যেতে না পারে, তার পাশাপাশি অন্য কোনো ধরনের নাশকতা যাতে রক্ষা যায়, যাতে কোনোভাবে কোনো নাশকতার ঘটনা না ঘটে সেটা সুনিশ্চিত করার চেষ্টা। ক্যামেরায় তুষারের সঙ্গে সিজার, TV9 বাংলা, পেহেলগাঁও, কাশ্মীর। জ্যোতির্ময়, সিজার, তুষার, আমাদের একাধিক সহকর্মী ইতিমধ্যেই পৌঁছে গেছে কাশ্মীর উপত্যকার প্রত্যেকটা কোণার ছবি সকাল থেকে আপনাদের সামনে তুলে ধরছি। এই খবর জারি রাখবো আমরা, কারণ আমাদের নজর থাকছে প্রতিরক্ষা মন্ত্রী যে কথা বলেছেন কিছু সময়ের মধ্যেই পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হবে। আবারও শোনাবো কি বলেছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী। टेररिज्म के खिलाफ हमारी जीरो टॉलरेंस की पॉलिसी है। भारत का एक एक नागरिक इस कायरतापूर्ण हरकत के खिलाफ एकजुट है। मैं इस मंच से देशवासियों को आश्वस्त करता हूं, घटना के मद्देनजर भारत सरकार वो हर कदम उठाएगी जो जरूरी और उपयुक्त होगा। हम उन तक भी पहुंचेंगे जिन्होंने पर्दे के पीछे बैठकर हिंदुस्तान की सरजमी पर ऐसी नापाक हरकतों की साजिशें रची हैं। ऐसे किसी भी आतंकी गतिविधियों से किसी भी सूरत में डराया नहीं जा सकता। ऐसी हरकतों का जिम्मेदार और इसके जिम्मेदार लोगों को आने वाले कुछ ही समय में जोरदार तरीके से नजर आएगा। मैं देशवासियों को आश्वस्त करना चाहता हूं। দেখুন, খুব পরিষ্কার, পাকিস্তানকে এবার কড়া মূল্য চোকাতে হবে। তাদেরকে অর্থনৈতিক এবং কূটনৈতিক দিক থেকে কোণঠাসা করা হবে, এটা নিয়ে কারোর কোনো দ্বিমত নেই। পাক হাই কমিশনারকে ফেরত পাঠাতে পারে দিল্লি, ফিরিয়ে নেওয়া হতে পারে দিল্লিতে পাক দূতাবাসের জন্য বরাদ্দ জমি, ইসলামাবাদ থেকেও ফেরত আনা হতে পারে ভারতীয় দূতাবাসের কর্মীদের। নিঃসন্দেহে বড় খবর। সেনা অভিযান, সার্জিক্যাল স্ট্রাইক, এই শব্দগুলোই বারবার ধরে ঘুরপাক খাচ্ছে এই মুহূর্তে সারা দেশের মানুষের মুখে মুখে। কিন্তু যেভাবে পাওয়ার করিডোরে এই মুহূর্তে চরম তৎপরতা, যেভাবে নর্থ ব্লক সাউথ ব্লকে প্রতি মুহূর্তে অফিসারদের আনাগোনা, যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সঙ্গে বৈঠক করছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কাশ্মীরের সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে তিনি ফিরে গিয়েছেন নয়াদিল্লিতে, সেক্ষেত্রে কি ঘটতে চলেছে সেই প্রশ্নই এই মুহূর্তে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। যে খবর সূত্র মারফত আমাদের কাছে আসছে তা অত্যন্ত চাঞ্চল্যকর। নয়াদিল্লি মনে করছে নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তানের দূতাবাসের অভ্যন্তরে পাকিস্তানের রাষ্ট্রদূতের ছদ্মবেশে আদতে গুপ্তচররা কাজ করছেন এবং তাদেরকে নয়াদিল্লি থেকে বহিষ্কার করা হতে পারে এবং একই সঙ্গে ইসলামাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে ভারতীয় রাষ্ট্রদূতদেরও প্রত্যাহার করে নিতে পারে নয়াদিল্লি। সেক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে যাবতীয় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পথে কি হাঁটতে চলেছে নয়াদিল্লি, সেই প্রশ্নই এই মুহূর্তে সবথেকে প্রাসঙ্গিক হয়ে উঠছে। আর যদি তা হয় তাহলে পাকিস্তানের সঙ্গে ভারতের যা যা চুক্তি রয়েছে তা ইন্দাস ওয়াটার ট্রিটি হতে পারে, তা কারতারপুর করিডোর হতে পারে, বা তা ওয়াঘা বর্ডারের যে সৌজন্যের রিট্রিটের ছবি আমরা প্রত্যেক দিন দেখি, সেই সমস্ত কিছু যেমন বন্ধ হবে, তেমন দুই দেশের মধ্যে যা যা বাণিজ্য হয় প্রত্যেকটা বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে। পাকিস্তানকে সেনা অভিযানের মাধ্যমে, সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে আদৌ মুখের ওপরে জবাব দেওয়া হবে কিনা তা কিন্তু সময় বলবে। কিন্তু এবারে যে হাত গুটিয়ে নয়াদিল্লি বসে থাকবে না তা নর্থ ব্লক এবং সাউথ ব্লকের তৎপরতা থেকেই স্পষ্ট। আর কি পদক্ষেপ নিতে চলেছে নয়াদিল্লি, আমাদের নজর থাকছে সেদিকেই। সম্ভাবনা একাধিক জায়গা ক্রমশ ধীরে ধীরে প্রত্যেকটা দিককে যাচাই করে দেখছেন এই মুহূর্তে কূটনৈতিক মহলের বিশেষজ্ঞরা এবং তার পাশাপাশি মন্ত্রিসভার সদস্যরা। মার্চ থেকে অক্টোবর এই সময়ের মধ্যে পর্যটকরা ভিড় করেন উপত্যকায়। এটা এপ্রিল চলছে, বহু বাঙালি পর্যটক সেখানে গেছিলেন কোলাঘাটের পর্যটকরা। এই বৈশারণ মানে যেখানে ঘটনা ঘটেছে ঠিক তার আগেই সেখানে ছিলেন, শুনিয়েছেন ভয়াবহ অভিজ্ঞতার কথা। শুনুন। মাত্র কয়েক ঘন্টা আগে আমরা ওখান থেকে মোমো খেয়েছি, কেউ ফুচকা খেয়েছে, কেউ ম্যাগি খেয়েছে, তারপরেই ফেরত আসার পর ওইখানের ওই ঘটনাটা কয়েক ঘন্টা আগে যদি ঘটতো তাহলে আমাদের সাথেও ঘটতে পারতো। পশ্চিমবাংলার তথা বাঙালি সমস্ত জায়গায় এখন ভর্তি, আবার কাশ্মীর আমাদের কাছে স্বপ্ন। সেই কাশ্মীরে শুধু বাঙালিদেরই ভিড়। ভীষণ আতঙ্কের মধ্যে ছিলাম, বলতে গেলে কোলাঘাটে থেকেও এই সমস্ত কথা আমরা শুনেছি, টিভির পর্দায় দেখেছি। আর ভগবানের অশেষ কৃপা যে ওখানে গিয়ে আমাদের এটা সম্মুখীন হতে হয়নি। ওখান থেকে বেরিয়ে আসার পরই আমরা আবার সেটা শুনছি, ঘটনাটা শুনেছি।
মানে প্রত্যক্ষদর্শী হতে যে হয়নি, এটার জন্য আমরা ভগবানের কাছে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনো আটকে গেছে তাদের জন্য ভীষণ আমাদের চিন্তা হচ্ছে। দেখুন, এনারা তো ওখান থেকে বেরিয়ে এসেছিলেন এই জঙ্গি হামলার কয়েক মুহূর্ত আগে, কিন্তু নদিয়ার দাস দম্পতি তাদের যাওয়ার কথা ছিল, তারা একটি শিব মন্দিরে পুজো দেন পেহেলগাঁওয়ে, সেখান থেকে বেরিয়ে যাওয়ার কথা ছিল এই উপত্যকায়, কিন্তু তার আগেই শুনতে পান এইরকম একটা ভয়াবহ ঘটনা ঘটে গেছে। শুনুন তাদের অভিজ্ঞতা। তখন পেহেলগামেই ছিলাম, একদম স্পটের পাশে একটা শিব মন্দিরে ছিলাম। তো আমরা তারপর ওখান থেকে বেরোনোর পর আমার কিছু বন্ধুর মেসেজ পাই এবং ওখানের লোকাল সোর্স থেকে জানতে পারি এখানে একটা এরকম অ্যাটাক হয়েছে। তো আমরা তখন ইনিশিয়ালি এটা বুঝতে পারি অ্যাটাক হয়েছে, আমরা তাড়াতাড়ি বেরিয়ে আসি পেহেলগাম থেকে। তো আস্তে আস্তে আমার কাছে কিছু ভিডিও আসে, সেগুলো দেখে আমরা তখন একটু ভয় পাই এবং দেখতে থাকি যে ওখানে পুরো আর্মি একদম পুরো ঘিরে নিয়েছে এবং টোটাল কন্ট্রোল করছে আর্মি ওখানে, পুরো যাতে একদম সেফটি ঠিকঠাক থাকে তার জন্য পুরো তারা ব্যবস্থা নিচ্ছে। সেখানে যারা লোকাল তারা প্রচুর হেল্প করেছে, তারা শুধু এটাই বলছে যে এই ইনসিডেন্টের ফলে আমাদের বিজনেসের খুব ক্ষতি হয়ে গেল। তারা সবাই এটা বলছে যে আমরা তো সবসময় চাই আপনাদের পাশে থাকতে, আপনাদের ভালোবাসতে, আপনাদের সাথে আছি, কিন্তু এটা যারা করে তারা হচ্ছে ঠিক না। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH